মেসেজে আসছে লাইভ পাঠাইছে নাকি ছবি দেখে এই বলছে টাইপিং স্যার শুরু করা যায় স্যার আসসালামু আলাইকুম। আমরা আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসের যারা পার্টিসিপেন্ট আছেন তাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের টপিক দুইটা, রেসপিরেটরি মেডিসিন এবং প্রিন্সিপাল অফ ইনফেকশাস ডিজিজ। নিশ্চিতভাবেই আমরা বলতে পারি যে এটা অনেক একটা লম্বা পড়ালেখার বিষয়, দুইটা অধ্যায় আছে, তবে রেসপিরেটরি মেডিসিন পুরোটা একটা লেকচারের মধ্যে শেষ করা অসম্ভব প্রায়। আমরা ধীরে ধীরে এই সিস্টেম দুইটা পড়ার চেষ্টা করব যতটুকু এফসিপিএস এর জন্য লাগবে। তবে পার্টিসিপেন্ট যারা আছেন তাদেরও আমি ইন্টারঅ্যাক্টিভ সেশনের মতো করে যদি কারো কোনো কোয়ারি থাকে পার্টিসিপেন্টরা আগাতে আগাতেই প্রশ্ন করতে পারবেন, কারণ এত বড় ক্লাস যদি কিছু শেষে রাখেন সেখানেও বলা যাবে, তবে পুনরায় ব্যাক এসে এসে হয়তো আপনারা প্রশ্ন করতে পারবেন না। এটা একটা অপশন। আর একটা অপশন হচ্ছে যে যদি কোনো প্রশ্ন মনে আসে ওটা লিখে রাখবেন, শেষে দ্রুত গতিতে তাহলে প্রশ্ন করা যাবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যেহেতু গতকালকে আমরা কথা বলেছি, তাই ভূমিকা আর না রেখে সরাসরি আমরা ক্লাস শুরু করছি। ক্লাসের এই স্লাইডটা গতকালকে আমরা দেখিয়েছি, এবং গুরুত্বপূর্ণ পালমোনারি ফাংশন টেস্টগুলো দেখেছিলাম। তবে এই ক্লাসটাকে শুধুমাত্র এই স্লাইড শো টাইপের হবে না, এটা ক্লাসটা হবে উভয়মুখী, অর্থাৎ সাথে সাথে ডেভিডসনটাকে পড়ব। তাই সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি রেসপিরেটরি মেডিসিন এই অধ্যায়টা বের করেন, আমরা এর সাথে মিলিয়ে পড়তে পড়তে আগাবো। এখানে বইয়ের সাথে মিল করে পড়াটা ডিফিকাল্ট, সহজ করার জন্য আমি বইয়ের পৃষ্ঠা নাম্বার বলার চেষ্টা করব যেন আপনাদের সুবিধা হয়, খুঁজে দ্রুত পান। এমনকি আমি ডান বাম উপরে নিচে এভাবেও সাহায্য করার চেষ্টা করব যেন দ্রুত খুঁজে পান। আর পৃষ্ঠা নাম্বার যেহেতু ডেভিডসনে 546 থেকে স্টার্ট হয়েছে, আমি প্রতিবারই 500 শব্দটা উল্লেখ করব না, আমি শুধুমাত্র পরের যে দুইটা সংখ্যা সেটা উল্লেখ করব, যেমন 46। এখন এখন আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন?
জি ভাইয়া শোনা যাচ্ছে। যারা পার্টিসিপেন্ট, আচ্ছা হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। তাহলে যারা নতুন আছেন, আমার মূল টার্গেট কিন্তু তারা, নতুনরাই আমার মূল টার্গেট। বিকজ পুরাতন যারা, তারা এটা খুব ভালো করেই পড়েছেন, হ্যাঁ, তারপরেও কিছু কিছু নতুন কথা কিন্তু এসে যায়, সেটা হয়তো আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ। তো আমরা পৃষ্ঠা নাম্বার আমি 546 বলেছিলাম, শুধুমাত্র 46 47 এভাবে কিন্তু আগাতে থাকবো। তাই আমরা প্রথম পৃষ্ঠাটা বের করি ডেভিডসনের। ডেভিডসনের এই 46 পৃষ্ঠা, এই পৃষ্ঠাটা আমরা কি করে পড়ব? এই ক্লাসটা আমি সম্পূর্ণরূপে নতুনদেরকে টার্গেট করে কিন্তু কথা বলবো। নতুনরা খেয়াল করতে হবে যে ডেভিডসনটা আমরা কি করে পড়ব। ডেভিডসন পড়ার জন্য এফসিপিএস পরীক্ষার যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলো কন্টিনিউয়াসলি আমার মাথায় ক্লিক করাতে হবে। এফসিপিএস এর উপাদান হচ্ছে রিটেন, এরপরেই অসপি যেটাকে এসএ কিউ বলে, এবং ওই দিনই হবে ইন্টারঅ্যাক্টিভ সেশন অসপির সাথেই। তাই দুইটা সেগমেন্ট ওখানে। এরপর লং কেস, শর্ট কেস, লং কেস। আর যেহেতু সমতুল্য, তাই ভাইভা যেহেতু নাই, আমরা ভাই দিয়ে যেতেন। কি রে বাবা? আরেকবার। কই মিউট করছি আমাকে? তুমি মিউট করো। ভাইয়া শোনা যাচ্ছে না? কিছু বলা হচ্ছে না। কিছু বলা, হ্যাঁ ভাইয়া কানেকশন হবে আবার। আনিস ভাই, ভাইয়া আনমিউট হয়ে গেছেন। স্যার মনে নেট প্রবলেম, একটু স্যার ওয়েট করেন, স্যার জয়েন করবেন। ওকে।
জি ভাই কোনটা কই না সব তো গেলার কথা না এটার নিচেটা তো নিউট্রাল আর উপরেরটা তো স্যার 5 মিনিট সময় নিচ্ছেন স্যার, স্যারের হচ্ছে রেজাল্ট দিছে তো এখন উনি 5 মিনিট সময় পরে জয়েন করবেন। আচ্ছা আনিস ভাই গেস্ট হ্যাপাটার কি নতুন কোশ্চেন আপলোড করবেন বলছিলেন, ওটা কি করবেন? গতকালকে সমস্যা এই মধ্যেই হয়েছে সবটা কিছু এইটা লোড নিতে পারে না না নিয়ে আনিস পরে ভাই বলে গেছে কিনা আর বাকিগুলো চলে গতকালকে দেওয়া আছে, রাতে আপলোড দিয়েছিলাম। গত ফেসবুক গ্রুপে ঠিক আছে বের করে ফেলছি তখন কানেকশন নাও পাইতে এটা নিউট্রাল ঠিক আছে এটা ঠিক আছে তাহলে এটা যে কোনো একটা সমস্যা হতে পারে ওইটার মধ্যে সমস্যা আসে অনেক বেশি এই বই লাগে লোড এটা পরে সমস্যা হয় তাহলে যেটা আরো কি যে এইটা দিয়ে কিন্তু তাহলে এটাও এই সমস্যা বুঝছো এখান থেকে এটারও কিন্তু সবই চলে এটা সবই এখানে লাগবে তাহলে এই যে এটা নষ্ট হচ্ছে এটা করছে খুলবে না এটা হবে না এই যে বই লাগেছে সেখানে ছোট ড্রাইভার লাগবে তো আমাদের নাই কি কিনে হবে না সেগুলো ইয়ে লাগবে হ্যাঁ হ্যাঁ, আনিস ভাই হ্যালো। হ্যালো জি স্যার। আচ্ছা ওই পরীক্ষা যে খাতাগুলি কুরিয়ার করে পাঠাচ্ছি বুঝছেন, আমি তো প্রথমটা তো ইমেল করে পাঠাইছি, পরে দুইটা তো কুরিয়ার করে পাঠাইছি, কিন্তু এটা মানে পরে খাতা কেটে আপনাদেরকে আবার কুরিয়ার করবেন না? জি জি, আমরা ওই যে দুইটা খাতা কাটা হয়েছে ওটা আজকে কুরিয়ার করতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওইটা জানার জন্য। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আনিস ভাই হ্যাপাটোলজি আপনার যে কোশ্চেনটা এখন আপলোড করা আছে এটাই তো কোশ্চেন না? জি জি এটাই স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আনিস ভাই আমাদেরকে বেস্ট অ্যান্সার শিট দিবেন না? কোনটা স্যার? বেস্ট অ্যান্সার বেস্ট আনসারের শীট তো হচ্ছে না, ওটা যে সলভ শীট যেটা স্যাররা যেটা প্রিপেয়ার করে দিচ্ছে জি ওটা হ্যাঁ ওটাই স্যার। সলভ শিটের তো পিডিএফ গুলো আনিস ভাই বোধহয় আপলোড হয় না, সলভ শিটের পিডিএফ এটা যদি একটু আনিস ভাই দিতেন আর কি। আনিস ভাই মনে হয় শুনতে পায় নাই।
জি স্যার। এই যে সলভ যেগুলো হচ্ছে আনিস ভাই, এগুলা ওই যে ভাইয়াদের যে মানে যেগুলা সলিউশন আছে, এটার পিডিএফ কপিটা যদি এখানে ডাউনলোড দিতেন তাহলে আমরা হয়তো একটু আর কি হেল্প হইতো আর কি। আচ্ছা ঠিক আছে। জি, থ্যাংক ইউ। আনিস ভাই, কার্ডিওলজির যে 4টা কোশ্চেন ওগুলা কি পাঠানো হয়েছে কুরিয়ার করে? কার্ডিওলজি 4টা কোশ্চেন, এই কার্ডিওলজির যে কোশ্চেন যেগুলা লং কোশ্চেন, যেটা ওই মামুনুর রশিদ ভাই বলছিলেন যে আপনাদের কাছে দেওয়া হয়েছে, ওগুলো কি এটা অন্য ব্যাচের স্যার, অন্য ফাউন্ডেশন ব্যাচের সলভ শিট। স্যার জয়েন করছে। হ্যাঁ ভাই, আনিস ভাই, হ্যালো। স্যার স্যার শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ আনিস ভাই, আমি তো পাশ করলাম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে এখানে মিষ্টি খাওয়াই যাবেন সবাইকে। আলহামদুলিল্লাহ। কংগ্রেচুলেশন ভাইয়া। কংগ্রেচুলেশন ভাই। আলহামদুলিল্লাহ, আসলে একটা বিশাল এই দুইটা কষ্ট মুছে থেকে, ফেলেছে। হ্যাঁ ওটা পরে ইয়া করবো ইনশাল্লাহ। তো অনেক বড় একটা কষ্ট থেকে আল্লাহ বাঁচালো, আলহামদুলিল্লাহ। ভাই কংগ্রেচুলেশন। আমরা রুমে আসবো মিষ্টি খাইতে। ঠিক আছে। তো একটু ঝামেলা হলো আর কি। আচ্ছা ঠিক আছে, তারপরেও মানে আলহামদুলিল্লাহ, যে এটা খারাপ খবর হলে ক্লাসটা হয়তো আরো খারাপই হতো, অনেক খানিকটা কষ্ট চলে আসতো। তো আমরা কি আবার শুরু করব? শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে স্যার, স্যার শুরু করেন। আচ্ছা ঠিক আছে। তো আমরা পার্টিসিপেন্টরা কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা 30 পৃষ্ঠা থেকে স্টার্ট করি। এখানে আমি বলছিলাম যে এফসিপিএস এর যে 4টা সেগমেন্ট, আমাদেরকে ডেভিডসন থেকেই প্রত্যেকটা সেগমেন্টের উপাদান খুঁজে বের করতে হবে। আর এই উপাদান খোঁজার প্রক্রিয়াটা হবে প্রত্যেকটা পৃষ্ঠাকেই আমি দেখব হলো, আমার ল্যাঙ্গুয়েজ হচ্ছে 4টা অ্যাঙ্গেল থেকে দেখব। রিটেনের জন্য প্রথমবার দেখব, অস্পির জন্য দ্বিতীয়বার দেখব, ইন্টারঅ্যাক্টিভ ওরাল এক্সামিনেশনের জন্য দেখব, ওই পৃষ্ঠাতে কোনো শর্ট কেস আছে কিনা সেটার জন্য তাকাবো, ওই পৃষ্ঠাতে কোনো লং কেস আছে কিনা সেটার জন্য তাকাবো। অর্থাৎ প্রত্যেকটা পৃষ্ঠা, ডেভিডসনের প্রত্যেকটা পৃষ্ঠা আমাকে তাহলে দেখতে হচ্ছে একবার রিটেন, অস্পি, ইন্টারঅ্যাক্টিভ, মানে ওটাকে ভাই ভাই বলা উচিত, ইন্টারঅ্যাক্টিভ সেশন, এরপর শর্ট কেস এবং লং কেস। তাহলে 5 বার প্রত্যেকটা পৃষ্ঠা আমাকে 5 বার করে করতে হবে। অ্যাজ এ হোল পড়ে গেলে কিন্তু আমি এই 5টা সেগমেন্টে, তো আমাদেরকে 5 বার যেহেতু প্রত্যেকটা পৃষ্ঠাতে তাকাতে হবে, সেজন্য অবশ্যই একটু সময় নিয়ে ধৈর্য ধরে প্রত্যেকটা পৃষ্ঠা কিন্তু পড়তে হবে। আমি এখন দ্রুত বলে যাব, কিন্তু নিজেরা যখন আমরা পড়ব তখন 5 বার কিন্তু মাথায় ক্লিক করাবো এইভাবে যে এই পৃষ্ঠায় কি কোনো রিটেন আছে, এই পৃষ্ঠায় কি কোনো অস্পি আছে, এই পৃষ্ঠায় কি কোনো ভাইভা বা ইন্টারঅ্যাক্টিভ সেশন আছে, এখানে কি কোনো শর্ট কেস আছে, এখানে কি কোনো লং কেস আছে। এভাবে কিন্তু 5 বার প্রশ্ন করবেন নিজেকে। তাহলে আপনি 5 বার 5টা অ্যাঙ্গেলে এটাকে দেখতে পারবেন এবং ওই পৃষ্ঠার সমস্ত উপাদান আপনি খুঁজে পাবেন। শুধুমাত্র যদি আপনি রিডিং পড়তে থাকেন আর মুখস্থ করতে থাকেন, কখনোই আপনি পরীক্ষার হলে পারফর্ম করতে পারবেন না। সো আমরা শুরু করি তাহলে। এই 46 পৃষ্ঠাতে রিটেনের কিছু আছে কি? হ্যাঁ, এখানে রিটেনের জন্য একটা প্রশ্ন আছে, স্পুটাম।
নিচের দিকে দেখেন 4টা ছবি দিয়ে দেওয়া আছে, স্পুটামের শ্রেণীবিভাগ করে দেওয়া আছে। এখানে রিটেনের প্রশ্ন হবে এভাবে যে এ হয়তো 60-year-old man presented with productive cough, how will you evaluate him? তাহলে এটা রিটেনের একটা প্রশ্ন আছে এই পৃষ্ঠাতে, রিটেনের প্রশ্ন আছে এখানে। এখানে আছে হলো কাইফোস্কোলিওসিস, এটা একটা শর্ট কেস। এই কাইফোস্কোলিওসিস শর্ট কেসে দিয়েছে, ইনস্ট্রাকশন ছিল লুক অ্যাট দ্য চেস্ট অ্যান্ড ডু দ্য রিলেভেন্ট, এরকম ইনস্ট্রাকশন ছিল। তাহলে আমরা এই 46 পৃষ্ঠাতে দুইটা কিন্তু উপাদান পেলাম। 47 পৃষ্ঠাতে 4টা অস্পি আছে, এখানে 4টা এক্সরে দিয়ে যে কোনো একটা এক্সরে আসতে পারে, 4টা অস্পি নিচের দিকে বুঝতে পারছেন। এখানে বোঝানোর তো কিছু নাই, জাস্ট কিভাবে অস্পিটা আসে আপনারা অলরেডি পুরাতনরা জানেন। নতুনদের জন্য অস্পি প্রশ্নের ধরন হচ্ছে এভাবে যে ডেসক্রাইব রেডিওলজিক্যাল ফাইন্ডিং, ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে রাইট ডাউন 3 or 4 ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, রাইট ডাউন 3 or 4 ফার্দার ইনভেস্টিগেশন। এভাবে 2টা অথবা 3টা করে প্রশ্ন করবে। নেক্সট পৃষ্ঠায় আমরা এইদিকে কয়েক পৃষ্ঠা বাদ দিয়ে আগায় যাব। 52তম পৃষ্ঠাতে এখানে নাম্বার 17.5 এই যে ফিগারগুলো কলাপসের, প্রত্যেকটা কলাপসের ফিগার, এই ফিগারগুলো আসলে আমাকে এক্সরে হিসাবে পড়তে হবে। ইন্টারনেটে সার্চ দিয়ে লেফট আপার লোব কলাপসের এক্সরেটা কেমন হয় পড়তে হবে, লিঙ্গুলার কলাপসের এক্সরে কেমন হয় দেখতে হবে, রাইট আপার লোবে দেখতে হবে, মিডিল লোব দেখতে হবে এবং লোয়ার লোব দেখতে হবে। এই এক্সরে দিয়ে অস্পি হবে, এই এক্সরে দিয়ে অস্পি হবে। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা পৃষ্ঠা অস্পির জন্য, এবং আমার দৃষ্টিতে এই পৃষ্ঠাটা প্রত্যেকটা পরীক্ষাতেই আসার মতো। এখানেও সিমিলার প্রশ্ন যে ডেসক্রাইব রেডিওলজিক্যাল ফাইন্ডিং, রাইট ডাউন 4 এটিওলজি আর রাইট ডাউন 2 ফার্দার ইনভেস্টিগেশন। এভাবে এই পৃষ্ঠা থেকে প্রশ্ন হবে। তাহলে এই পৃষ্ঠাটা ডেভিডসনের সাথে আমরা মিলাবো কাকে? ইন্টারনেট থেকে এই এক্সরে ছবি নিয়ে, এটা কিন্তু মিস্টেক যেন না হয়। আমরা এখন ব্রঙ্কোস্কোপিতে যাব। ব্রঙ্কোস্কোপি 53 নাম্বার পৃষ্ঠা। তবে ব্রঙ্কোস্কোপিটা এখানে ডেভিডসনে খুব সামান্যই দেওয়া আছে। ব্রঙ্কোস্কোপির নিচের প্যারাতে লেখা আছে রিজিড ব্রঙ্কোস্কোপি। এর ইন্ডিকেশন কি? 4টা ইন্ডিকেশন এখানে দেওয়া আছে। আমি ব্রঙ্কোস্কোপিতে এখানে স্টপ দিয়ে একটু স্লাইডে ঢুকছি, আবার আমরা স্লাইডে যাচ্ছি। আবার স্লাইডে গিয়ে এই স্লাইড তো দেখেছি আমরা, এটা দেখেছি, এটা ডেভিডসন থেকে নেওয়া, এখানে জোর দেওয়ার তেমন কিছু নাই। এই পৃষ্ঠাগুলো বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা। এটা কোথায় থেকে কালেকশন করা এগুলো? এটা হচ্ছে সঞ্জয় শর্মার যে এমআরসিপির বই আছে সেখান থেকে এগুলো কালেকশন করা। এগুলো খুব জোর দেওয়ার প্রয়োজন আছে নাই বলে আমি মনে করি এফসিপিএস এর জন্য। নেক্সট হচ্ছে এগুলো জোর দেওয়ার খুব প্রয়োজন নাই। স্পাইরোমেট্রি এখানে শুরু করেছে। এই স্পাইরোমেট্রি নিয়ে যেহেতু আমরা বিস্তারিত আলাপ করে ফেলেছিলাম, তাই এখানে আমরা এটাকে মোটামুটি বাদ দিয়ে যাচ্ছি। তবে প্রশ্নগুলো আমি পরে বলছি। এগুলো গতকালকে আলাপ হয়ে গেছে, দরকার নাই এগুলো আমাদের আজকে। আমরা সরাসরি ব্রঙ্কোস্কোপিতে চলে যাচ্ছি। এই ব্রঙ্কোস্কোপি পরীক্ষার হলে ব্রঙ্কোস্কোপি আমরা অ্যাডভাইসটা কি করে লিখবো? স্যার প্রশ্ন আছে রাইট ডাউন হয়তো ইনভেস্টিগেশন, যেখানে আপনি ব্রঙ্কোস্কোপি একটা ইনভেস্টিগেশন হিসাবে লিখতে চাচ্ছেন, ওখানে কিভাবে লিখবেন? ইনভেস্টিগেশনটা এভাবে লিখতে হবে, ফাইবার অপটিক ব্রঙ্কোস্কোপি উইথ, এই যে এখানে দেখেন লেখা আছে এফওবি, ফাইবার অপটিক ব্রঙ্কোস্কোপি উইথ বল, ব্রাশ, বায়োপসি।
ওই পেশেন্টের জন্য কি কি দরকার আছে অবশ্যই সেটাকে টার্গেট করে আপনার লিখতে হবে। বল, ব্রাশ, বায়োপসি, ইবাস এবং টিবিএনএ, এই এফওবি উইথ শব্দ দিয়ে এগুলো যদি না লেখা হয় তাহলে কিন্তু ইনভেস্টিগেশনটা ইম্যাচিউর লেখা হবে এবং স্যারের দৃষ্টি আকর্ষণ করবে না। সো এখানে এইভাবে এই ইনভেস্টিগেশনটা লিখবেন। আর রিজিড ব্রঙ্কোস্কোপি তো এখানে বললাম, এখানে ব্রঙ্কোস্কোপির ইন্ডিকেশন গুলো এখানে তোলা আছে। ডেভিডসনে ইন্ডিকেশন গুলো এক জায়গায় গুছানো নাই। এই ইন্ডিকেশন গুলো এটা আপনার যেহেতু লেকচার শিটটা পাবেন, এই লেকচার শিটের এই ছবিটা এই অংশটুকু কেটে নিয়ে ডেভিডসনে লাগাবেন আঠা দিয়ে। এটা কন্ট্রা ইন্ডিকেশন, এটাও ডেভিডসনে যেহেতু নাই, তো এটা তুলতে হবে। এই অংশটুকু কেটে ডেভিডসনে লাগাতে হবে। রেকগনাইজিং দ্য ক্রিটিক্যালি ইল পেশেন্ট, এটা ডেভিডসনের এই পৃষ্ঠাতে নাই, কিন্তু এটা আছে, এটা আগের পুরাতন বইতে আছে, পুরাতন এডিশনে। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ এবং স্যাররা এই জায়গাটা ধরে যে রেসপিরেটরি সাইন কি কি আছে ক্রিটিক্যালি ইল পেশেন্টের। সো এটা পুরাতন বই থেকে নেওয়া হয়েছে, কিন্তু এটা দেখতে হবে, মুখস্থ করতে হবে। এই প্রশ্নটা আমরা ডিসকাশন করব একটু পরে। এই প্রশ্ন ডিসকাশন করব পরে, যদিও এটা এবারই এসে গেছে তাই এটা আসবে না, আসার সম্ভাবনা আগামী 2-3 সেশনে এটা নাই বললে চলে। আমরা পুনরায় আবার ডেভিডসনে একটু ফিরে আসি। এই 43 নাম্বার কি বলে 53 নাম্বার পৃষ্ঠাতে এখানে থোরাকোস্কোপি, তার উপরে ইবাস লেখা আছে, এন্ডোব্রঙ্কিয়াল আল্ট্রাসাউন্ড। একদম এই থোরাকোস্কোপি জাস্ট উপরের লাইনের তার উপরে এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড লেখা আছে। এটা একটা ইনভেস্টিগেশন, পরীক্ষাতে এটা আসবে। সেটা হলো রোল অফ এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড ইন ক্লিনিক্যাল প্র্যাকটিস। এটা হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর 3টা অধ্যায় থেকে বের করতে হবে। একটা হচ্ছে রেসপিরেটরি, 2 নাম্বার গ্যাস্ট্রো এবং 3 নাম্বার হেপাটো। তো সবগুলো মিল করে আমরা এটার উত্তর লিখে রেখেছি, আপনারা হয়তো পাবেন কোনো না কোনো ভাবে। নেক্সট হচ্ছে থোরাকোস্কোপি। এটা সরাসরি রেসপিরেটরি মেডিসিনে যারা পড়বে তাদের জন্য, তবে এই টেস্টটা হচ্ছে একটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট। দেখেন মাঝখানে লেখা আছে থোরাকোস্কোপি এই প্যারা। এই থোরাকোস্কোপির এখানে 5টার মতো ইন্ডিকেশন দেওয়া আছে। এই 5টা ইন্ডিকেশন পড়বেন। হঠাৎ করে প্রশ্ন এসে যেতে পারে যে রাইট ডাউন 5 ইন্ডিকেশন অফ থোরাকোস্কোপি। যেহেতু ডেভিডসনে আছে, এটা হঠাৎ দিয়ে ফেলতে পারে। খুবই গুরুত্বপূর্ণ এই টেস্টটা। আমরা এরপরে হচ্ছে পালমোনারি ফাংশন টেস্ট, যেটা স্পাইরোমেট্রি, গতকালকে পড়লাম। এই স্পাইরোমেট্রির উপরে রিটেনের প্রশ্নগুলো আমি বলছিলাম, তবে জায়গায় জায়গায় গিয়ে আমি এটার উপর রিটেনের আরো প্রশ্ন আছে, নির্দিষ্ট জায়গাতে গিয়ে এই রিটেনের প্রশ্নগুলো আমরা ডিসকাশন একটুখানি করার চেষ্টা করব। আজকে আমি পালমোনারি ফাংশন টেস্ট এই অধ্যায়টা বাদ দিলাম। এটা আপনারা রিডিং যতটুকু পারেন করবেন। তবে এবিজিটাকে শুধুমাত্র আমরা গতকাল অস্পি হিসাবে পড়েছি, এবিজি রিটেনেও আসতে পারে। রিটেনে যদি এবিজি আসে, কিভাবে আসবে? প্রশ্ন হবে রোল অফ এবিজি ইন ক্লিনিক্যাল প্র্যাকটিস। 55 নাম্বার পৃষ্ঠাতে এবিজি দেওয়া আছে। তো রোল অফ এবিজি ইন ক্লিনিক্যাল প্র্যাকটিস, এই প্রশ্নটা কি করে আমরা উত্তর লিখব? এই রোল দিয়ে যখন প্রশ্ন আসে তখন বেশ ঝামেলা হয়ে যায়। ঝামেলাটা আমরা কি করে লিখব এই বিষয়টা ধরতে পারি না। যেটা লেখার পদ্ধতিটা হচ্ছে আমাদেরকে হেডলাইন ব্যবহার করতে হবে। যেমন এটা রোল ইন ডায়াগনোসিস, এবিজি কি কোনো ডিজিজ ডায়াগনোসিসে হেল্প করে? হ্যাঁ করে। তাহলে ওইটা এরপরে লিখতে হবে। এরপরে লিখতে হবে রোল ইন প্ল্যানিং অফ ট্রিটমেন্ট, এবিজি কি কোনো ট্রিটমেন্ট প্ল্যানে সাহায্য করে? হ্যাঁ করে। সিওপিডিতে আমরা এলটিওটি দিব কিনা? এবিজি সাহায্য করে। এবিজি কি রোল ইন মনিটরিং অফ ট্রিটমেন্ট, এবিজি কি কোনো ট্রিটমেন্ট মনিটরিং এ সাহায্য করে? হ্যাঁ, এবিজি ট্রিটমেন্ট মনিটরিং, যদি কোনো পেশেন্ট আইসিইউতে থাকে তার এবিজি ঘন ঘন করা হয়। রেসপিরেটরি ফেইলিওরের ট্রিটমেন্ট চলাকালীন এবিজি ঘন ঘন করা হয়। সো ট্রিটমেন্ট মনিটরিং এ এবিজির রোল আছে। এবিজি কি প্রগনোসিসে কোনো হেল্প করে? হ্যাঁ, এবিজি যদি আর্টারিয়াল হাইপক্সেমিয়া ভেরি সিভিয়ার হয় তাহলে মর্টালিটি হাই বোঝায় সিওপিডির ক্ষেত্রে, ইভেন অ্যাজমার ক্ষেত্রেও, যে কোনো ডিজিজের ক্ষেত্রে। সো এবিজি প্রগনোসিসের রোল আছে। তাহলে রোল ইন প্রগনোসিস।
এভাবে এবিজির উপর যদি প্রশ্ন আসে 5 মার্কের 4টা হেডলাইন দিয়ে যদি আপনি এই প্রশ্নটার উত্তর লিখেন, নিশ্চিতভাবে 3 3.5 পাওয়া সম্ভব। আমরা চলে যাব হচ্ছে প্রেজেন্টিং কমপ্লেন এই অধ্যায়ের মধ্যে। সেখানে যাওয়ার আগে আমরা এখানে ইনভেস্টিগেশন স্লাইডগুলো আগে শেষ করে আসি। যে এখানে এই প্রশ্নটা 21-এ আসছে, সরি 20-এ আসছে, 20 জানুয়ারি। 21-এ আর আসে নাই, আগামী 2-1 সেশনেও, এই জন্য এটা খুবই কম গুরুত্বপূর্ণ। তবে এফসিপিএস এ না আসলে হয়তো এমসিপিএস এ দিবে, যারা এমসিপিএস দিবেন এই জন্য এটা মুখস্থ করতে হবে। নেক্সট হচ্ছে সিমটম প্রেজেন্টিং কমপ্লেনের মধ্যে আমরা যাব। এই ব্রেথলেসনেসটা দেখার আগে আমরা কাফটা একটু দেখব। কাফ আছে হলো 56 নাম্বার পৃষ্ঠাতে, ডেভিডসনের 17.5 নাম্বার বক্স। এই বক্সটা ভিভিআই বক্স, এটা টানা মুখস্থ করতে হবে প্রথমে। এখানে কফের সাইট অফ অরিজিন দেওয়া আছে, কোন কোন জায়গা থেকে কফের উদ্রেক হয়। খুব ক্লিয়ার কনসেপশন যদি আমরা নিতে চাই, এবং হঠাৎ করে স্যাররা এই প্রশ্ন করে বসে যে কফ প্রোডাকশনের মেকানিজম কি, এবং কফ কোন কোন জায়গার প্যাথোলজিতে কফ তৈরি হয়, এই প্রশ্ন করলে কিন্তু এটা পড়া না থাকলে উত্তর করতে পারবো না যে এটা ফ্যারিংস থেকে শুরু করে লাং প্যারেনকাইমা যে কোনো জায়গাতে প্রবলেম হলে কাশি তৈরি হয়। তাহলে এই আমি এটিওলজি গুলো সাইট অফ অরিজিন ভিত্তিক মুখস্থ করতে বলবো। এই জন্য যখন আমরা কফের ডিডি সাজাবো, ডিডি গুলো সাইট অফ অরিজিন চিন্তা করে যদি আমি লিখি তাহলে মিস হবে না। এ কারণে সাইট অফ অরিজিন সাথে প্যাথোলজি আমরা মুখস্থ করব। আর এখানে প্রশ্ন হবে কিভাবে, একটা কফের উপর অলরেডি আমরা প্রশ্ন পড়ে আসলাম, সেটা হচ্ছে প্রোডাক্টিভ কফের ইভালুয়েশন। একইভাবে প্রশ্ন হবে ড্রাই কফের ইভালুয়েশন। ড্রাই কফের ইভালুয়েশন যদি করতে বলে, এখানে ড্রাই কফ স্পেসিফিক ভাবে কয়েকটা কজ আমাকে মুখস্থ রাখতে হবে। ড্রাই কফ কি কি কারণ, এখানে একটুখানি টিক চিহ্ন দিয়ে আমরা রাখতে পারি, যেমন ডিপিএলডি, সিভিএ মানে কফ ভেরিয়েন্ট অ্যাজমা, ট্রাকিয়াইটিস, আর ড্রাই ব্রঙ্কিয়াকটেসিস। ব্রঙ্কিয়াকটেসিস মানে ড্রাই ব্রঙ্কিয়াকটেসিস। সাথে রাইনাইটিস, সাউন্ড নেই ভাইয়া, নেটে প্রবলেম হচ্ছে মনে হয়। হ্যাঁ 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 হ্যাঁ, একটু ঝামেলা হয়ে গেছে আবার। স্যার নেটটা কি আর একটু, এই যে ফোন দিচ্ছে তো, ফোন তো আমি ক্লোজও করতে পারছি না। হ্যাঁ, এটা কি হলো? ফোনটা স্যার এখন কি দেখা যাচ্ছে? স্যার স্লাইডটা দেখা যাচ্ছে না, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। ওই স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা বের হতে হবে আবার। আপনাকে দেখা যাচ্ছে, বা স্ক্রিন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে না। আচ্ছা আমি দেখছি। আচ্ছা আমি কেটে দিয়ে আবার বের করছি। স্যার ফোনের যদি রিসিভ অপশনটা অফ করা যায়, ফোন যেটা কল আসতেছে, হ্যাঁ হ্যাঁ, ওটা কি অফ করা যাবে? আউটগোয়িং মানে ওয়াইফাই থাকলে এয়ারপ্লেন মোড দিয়ে করা যেতে পারে। এরোপ্লেন মোড দিয়ে রাখলে হবে ভাইয়া, তাহলে আর কল আসবে ওয়াইফাই না। যদি থাকে এরোপ্লেন মোড দিয়ে। এরোপ্লেন, হ্যাঁ ভাইয়া আপনারটা কি ওয়াইফাই নাকি? ওয়াইফাই থাকলে এরোপ্লেন মোড দিলে হবে, আর আবার মোবাইল ডাটা থাকলে এরোপ্লেন দিলে হবে। না, আমি মোবাইল ডাটা দিয়ে ব্যবহার করছি। তাইলে এরোপ্লেন মোড দেওয়া যাবে না মোবাইল ডাটা থাকলে। আচ্ছা তাহলে ইনকামিং কল অপশন থাকলে স্যার ওটা বন্ধ করে দেন। আচ্ছা আচ্ছা, দেখতে
একটু আমি দেখে একটু সময় ভাইয়া? নিচ্ছি। হ্যাঁ, যে এটা আগে ঠিক করি। হ্যাঁ, সেটটা নিচে নামালে ডু নট ডিস্টার্ব একটা আচ্ছা, ডু নট ডিস্টার্ব দিলাম, এটা পাওয়া গেল তাহলে। হ্যাঁ, ডু নট ডিস্টার্ব দিলাম। আচ্ছা, শোনা যাচ্ছে এখন? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা আবার শুরু করছি। আমি আর ফোন ধরবো না, ওটা কি হবে ইনশাল্লাহ দেখা যাক। তো কফের উপর আমরা ড্রাই কফের যে কারণগুলো বলছিলাম, এই ড্রাই কফের এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। তবে কমন অনুযায়ী আমরা যদি বলি, ড্রাই কফের ইভ্যালুয়েশন কমন হচ্ছে কফ ভেরিয়েন্ট অ্যাজমা, ডিপিএলডি, রাইনাইটিস, ড্রাগস এবং জার্ড, সব শেষে হচ্ছে কনভার্সন ডিসঅর্ডার। এই বক্স থেকে এগুলো আমাদেরকে বুঝে সিকোয়েন্সিয়ালি সাজায় রাখতে হবে। ড্রাই কফের কারণ যদি 5 মার্কের ইভ্যালুয়েশন চায়, তাহলে আমাদেরকে সবগুলো দিয়ে একটা সিমটম একটা সাইন এইভাবে লেখার যে পদ্ধতি, ওই পদ্ধতি কিন্তু ফলো করতে হবে। যদি কোনো আমরা এই ফিডব্যাক ক্লাস নেওয়ার সুযোগ হয়, তাহলে ফিডব্যাক ক্লাসে কি করে লিখতে হয়, এই শর্ট কোশ্চেনগুলো, ইভ্যালুয়েশন শর্ট কোশ্চেন টাইম নষ্ট করে ফেলে, সেটা শেখাবো। আচ্ছা, আমরা এখানে রিটেনের এই প্রশ্নটা পেলাম। আর কফ উইথ নর্মাল চেস্ট এক্সরে, এটা তো অলরেডি এসেছে, তাই এটাকে আমরা বাদ দিচ্ছি। এরপরে শর্টনেস অফ ব্রেথ, এই শর্টনেস অফ ব্রেথের হচ্ছে এখানে আসছি আমরা। এই একটু বলি ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, ইন্ট্রাক্টেবল কফ একটা কোশ্চেন আসে, ইন্ট্রাক্টেবল কফ বলতে কি কি বোঝায় একটু বলতে পারবেন? হ্যাঁ, ইন্ট্রাক্টেবল কফ হচ্ছে যে কফ ট্রিটমেন্টের পরেও চলতে থাকে, মানে রিফ্র্যাক্টরি কফটাই হচ্ছে ইন্ট্রাক্টেবল কফ। যে কোনো ডিজিজ, লাং ডিজিজ ইন্ড স্টেজে গিয়ে ওটা ইন্ট্রাক্টেবল হয়ে যায়, কোনো কিছুতে আর রেসপন্ড করে না। যেমন হয়তো আমরা শুরুতে যেটা অ্যাজমা বলি, অ্যাজমা ইন্ট্রাক্টেবল কফ করে, সিওপিডি করে, এই ডিপিএলডি করে। ড্রাগ যদি বন্ধ না করি, ড্রাগ ইনডিউস সেটা করে, জার্ড করে, প্রত্যেকেই ইন্ট্রাক্টেবল কফ করে। এবং ট্রিটমেন্ট দেওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা ডিজিজে ইন্ট্রাক্টেবল কফ করবে। আচ্ছা, এখন আমরা ব্রেথলেসনেস, প্রথমে ব্রেথলেসনেসের ডেফিনেশনটা আমরা জানি। শোনা যাচ্ছে না, কেউ কি শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে ভাই, শোনা যাচ্ছে। আমি কিন্তু খুব জোরে কথা বলছি। তো না না, শোনা যাচ্ছে, ভালো শোনা যাচ্ছে।
অ্যাকিউট শর্টনেস অফ ব্রেথ অ্যান্ড ক্রনিক শর্টনেস অফ ব্রেথ আর অ্যাকিউট ডিসনিয়া ক্রনিক ডিসনিয়া, এই ডেভিডসনের এই বক্সটা খুবই গুরুত্বপূর্ণ একটা বক্স। এখানে আমরা প্রথমে আমাদেরকে জানতে হবে পরীক্ষাতে এটা যেভাবে সাজাবে, ডিউরেশন দিয়ে সাজাবে। হয়তো বললো যে শর্টনেস অফ ব্রেথ ফর 6 উইকস অথবা 3 উইকস, 2 উইকস, এরকম উইকস দিবে। তাহলে আমরা ডান থেকে নিব না বাম থেকে নিব, এটা কিন্তু ঝামেলায় পড়ব। তাই অ্যাকিউট ডিসনিয়ার ডেফিনেশন হচ্ছে ডিসনিয়া ডিউরেশন 4 উইকস এর কম, অর্থাৎ 1 মাসের কম হলে সেটা অ্যাকিউট ডিসনিয়া, আর 1 মাস বা তার বেশি হলে সেটা হলো ক্রনিক ডিসনিয়া। প্রথমে আমাদেরকে এই জিনিসটা ডেফিনেশনটা শিখতে হবে। এখন যদি এটা নিয়ে প্রশ্ন আসে তাহলে আমরা ডান অথবা হ্যাঁ ভাইয়া এর আগে আপনি বলছিলেন যে 3 উইকস এর নিচে আর কি, না ওটা কফের ক্ষেত্রে। না না ডিসনিয়া তো 4 উইকই ভাইয়া। হ্যাঁ কফের ক্ষেত্রে হচ্ছে ওটা অ্যাকিউট কফ 3 উইকস এর নিচে। আচ্ছা আমরা চলে আসি এখন ডিসনিয়ার। তাহলে যদি আসে যে প্রেজেন্টেড উইথ ডিসনিয়া ফর 2 উইকস বা 3 উইকস, তাহলে আমরা বাম পাশ থেকে নিব। আর যদি বলে 6 উইকস, তারা ডান পাশ থেকে নিব, ডিডি। এরপর এখানে প্রশ্ন হতে পারে জাস্ট ডিসনিয়া ফর 3 আওয়ার্স, একদম শর্ট ডিউরেশন বলেছে, তাহলেও বাম পাশ থেকে নিব এবং ইমার্জেন্সি গুলো নিব, ইমার্জেন্সি গুলো। যদি বলে ডিসনিয়া অ্যাকিউট ডিসনিয়া নর্মাল চেস্ট এক্সরে, তাহলে আমরা এই বক্স থেকেই কোন কোন ডিসনিয়াতে চেস্ট এক্সরে নর্মাল থাকে সেটা কিন্তু বেসে বের করে নিব। বিশেষ করে যে আদার্স এর মধ্যে যে কজগুলো দেওয়া আছে এটা নর্মাল করবে, এবং ক্রনিকের ক্ষেত্রেও কিছু কজ আছে যেগুলো নর্মাল চেস্ট এক্সরে থাকে। তাহলে ক্রনিক ডিসনিয়া উইথ নর্মাল চেস্ট এক্সরে এরকম প্রশ্ন করলেও এখান থেকে আমরা নর্মাল গুলো বেছে নিব। আর এখানে এই যে এক্সারশনাল ডিসনিয়া লেখা আছে, এটা দিয়ে প্রশ্ন হয়, সেটা হচ্ছে পেশেন্ট প্রেজেন্টেড উইথ এক্সারশনাল ডিসনিয়া। আমাদের মাথায় কিন্তু তখন একটু ঝামেলা হয়ে যায় যে এক্সারশনাল ডিসনিয়া আবার কোনগুলো। আসলে এক্সারশনাল ডিসনিয়া হচ্ছে এই ডান পাশের সবগুলো এক্সারশনাল ডিসনিয়ার কজ। তাই ভয় পাওয়ার কোনো কারণ নাই, এখান থেকে বেসে সিরিয়াল অনুযায়ী আমরা সাজিয়ে নিব। নেক্সট হচ্ছে এখানে এই প্রশ্ন হবে আরেকটা যে প্রোগ্রেসিভ ডিসনিয়া। প্রোগ্রেসিভ ডিসনিয়া যখন আসে সেটাও মাথায় একদম বোঝা আকারে আসে যে প্রোগ্রেসিভ ডিসনিয়া আবার কারণ কোনগুলো। সেগুলো কারণ হচ্ছে এই ডান পাশের সবগুলো এরা প্রোগ্রেসিভ ডিসনিয়া করে। তাহলে ছোট ছোট শব্দ দিয়ে যুক্ত করে কিন্তু মাথার মধ্যে ঝামেলা সৃষ্টি করবে। তাই এখনই এই পৃষ্ঠাটাকে আমরা এই টার্মিনোলজি গুলো বসিয়ে বসিয়ে ঠিক করে রাখি যেন পরে আর ঝামেলা না হয়। আচ্ছা এখন এটা ফার্স্ট হচ্ছে রিটেনের একটা প্রশ্ন করলাম, এখানে ইন্টারঅ্যাক্টিভ সেশনের একটা কোশ্চেন হবে। এটা যদি 18 ইয়ার বা কি বলে 18 বা 20 ইয়ার গার্ল সাডেন অনসেট শর্টনেস অফ ব্রেথ রাতের বেলা প্রেজেন্ট করেছে, এটাকে আমরা 4টা-5টা ডিডি লিখতে বলতে পারে, মানে বলতে পারে যে 4-5টা ডিডি বলেন, কি করে ম্যানেজ করবেন। এইভাবে কিন্তু এখান থেকে ইমার্জেন্সি প্রশ্ন হবে। ইমার্জেন্সি আপনারা জানেন যে ইন্টারঅ্যাক্টিভ সেশনে 2টা ইমার্জেন্সি থাকবে আর 3টা হচ্ছে অন্য জিনিস। 3টার মধ্যে একটা আবার থাকবে আপডেট, আর 2টা হয়তো ক্রনিক ডিজিজ নিয়ে থাকলো অথবা একটা প্রসিডিওর নিয়েও থাকতে পারে। তো এখানে ইমার্জেন্সিটা আমরা এখানে ফেস করতে পারি ইন্টারঅ্যাক্টিভ সেশনের মধ্যে। এখানে রিটেন প্লাস ইন্টারঅ্যাক্টিভ সেশন দুটোই কিন্তু আমরা পাচ্ছি এই বক্স থেকে। নেক্সট হচ্ছে এখানে আগের প্রশ্ন ছিল, এটা লং কোশ্চেন 25 মার্কের। শোনা যাচ্ছে না ভাইয়া। কি যন্ত্রণা। প্রত্যেকটা 25 মার্কের লং কি হচ্ছে আজকে বুঝতেছি না। ফোন তো কেউ দেয়নি কিন্তু আবার তো ট্রাবল এসে গেল। ভাই অফলাইন শুরু হবে কবে? মানে ক্লাসরুমে এখন কি স্লাইড দেখা যাচ্ছে না? স্লাইড চলে গেছে, স্লাইড দেখা যাচ্ছে না। দেখা যায় না ভাই।
আলাদা হচ্ছে। আনিস ভাই, স্যার এটা তো খুব ডিস্টার্ব দিচ্ছে আজকে। মানে একে তো ফোন আসতেছে, আমি কিন্তু আর রিসিভ করতেছি না, প্রত্যেকটা ফোনেই কেটে যাচ্ছে। ওই যে ফোন আসতেছে যে এই জন্যই স্যার ইয়ে হচ্ছে, ফোন যদি না ঢুকতো, কারণ ফোন আসলে রিং হয়তো তখন নেটটা ডিসকানেক্ট হয়ে যায়। তাই নাকি? ইনকামিংটা অফ করে দেন, ইনকামিং অপশনে গিয়ে ইনকামিংটা অফ করে দেন। এখন দেখা যাচ্ছে তো, তাই না? জি দেখা যাচ্ছে। আচ্ছা আনিস ভাই, ক্লাসে খুব ডিস্টার্ব হচ্ছে, এইভাবে আসলে আগানো কঠিন। আমরা কি এই ক্লাসটা পরে আবার নেওয়ার আয়োজন করতে পারি, আজকে বাদ দিয়ে? আজকে ডিস্টার্ব কিন্তু চলতেই থাকবে কন্টিনিউয়াস, যেহেতু ফোন আসতেছে। ওই ইনকামিং কলটা একটু বন্ধ রাখলে স্যার। না, আমি ওই যে ডু নট ডিস্টার্ব দিলাম তো, তারপরও তো সমস্যা হচ্ছে। যে কল ঢুকতেছে তো। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক যে কল ঢুকতেছে আর কেটে যাচ্ছে। ডো নট ডিস্টার্ব দিয়ে তো রিংটোন বন্ধ থাকবে, ইনকামিং কল আসতে থাকবে, ওটা আলাদা সেটিংস আছে। আলাদা সেটিংস আছে না? আচ্ছা দেখি তো। আসলে ফোন ব্যবহারে আমি মনে হয় একটু অদক্ষ, এই জন্য ওই ইনকামিং কল ব্লকের কোনো জায়গা পাচ্ছি না। না না ভাই, ইনকামিং কল ব্লক মানে এই স্মার্ট মোবাইলে নাই। হ্যাঁ হ্যাঁ, এটাই মনে হয়। না আসলে ক্লাস নেওয়ার জন্য আলাদা সিম নেওয়া যায় কি? তাহলে আপনি কলগুলো রিসিভ করলেন। না, আমার সিম একটাই। হ্যাঁ, ইনকামিং আউটগোয়িং দুইটাই বন্ধ যদি রাখেন। ওটা কোথায় করব সেটাই তো জায়গায় তো নাই। না, ওই যে সেটিং এ গিয়ে ইনকামিং আউটগোয়িং মানে কলিং অপশন যেটা, সেটা যদি অফ রাখা যায়। না না, এই মোবাইলে নাই। সেটিং করা যায় ওয়াইফাই থাকলে আপনার। ওয়াইফাই নাই, ওয়াইফাই নাই। ভাইয়া তো ল্যাপটপেও করতে পারতেন। আমি ল্যাপটপে ক্লাসটা নিছি মোবাইল দিয়ে, ওই ডাটা কেবল দিয়ে কানেক্ট করে। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া কন্টিনিউ করেন, যদি পারেন কন্টিনিউ করেন। হ্যাঁ, সেটাই মনে হয় ভালো হবে, আমি যেহেতু খুঁজে পাচ্ছি না অপশন। এখন দেখা যাচ্ছে ভাই, অসুবিধা নেই। আচ্ছা, আমরা তাহলে এই কোশ্চেনটা দেখলাম। সিমিলার কোশ্চেন এটাও আসছে, এটা 25 মার্কের কোশ্চেন, তবে এটা পিলিতে আসছিল, সহজ, এটা আমরা সবাই জানি। তাই আগের প্রশ্ন দেখা হয় না, আগে তো দেখানো। এই যে থার্ড পিওডিতে যেটা হয়, থার্ড পিওডিতে অথবা থার্ড ফোর্থ ফিফথ, এটা খুব কমন একটা কোশ্চেন, 25 মার্কের শর্ট কোশ্চেনেও আসে, এটা 5 মার্কের। এটা টার্গেট হচ্ছে স্যারদের ক্ষেত্রে পালমোনারি ইম্বলিজম,
এই যে এইটা হচ্ছে আসলে টার্গেট নিচেরটা। ইমমোবিলাইজেশন 3 or more days যদি পেশেন্ট ইমমোবিলাইজ থাকে তাহলে ডিভিটি হয় এবং সেখান থেকে এই ম্যাসিভ পালমোনারি এম্বলিজম হয়। এই জন্য এইটাকে টার্গেট নিয়ে স্যাররা এই প্রশ্নটা করে থাকে। তবে হ্যাঁ, তাদের এইভাবে হবে না, এভাবে হবে না। আজকে ওনাকে সবাই ফোন দিবে, কনগ্রেচুলেট করবে, এই টাইমটা ওনাকে দেওয়া উচিত আমার মনে হয়। আজকে পোস্টপোন করে দাও। আমার মনে হয় আজকে ওনাকে টাইমটা দেওয়া উচিত। ওনার এই টাইমটাকে ওয়েস্ট করা উচিত না। উনি টাইমটা ভালোভাবে এনজয় করবেন। পাস করছেন, ওনার সবাই ফোন করবে, কংগ্রেচুলেশন জানাবে। আমরা আজকে বাদ দিয়ে আমরা অন্য একটা ডেট নেই, অন্য একটা ডেট দেন আমাদের, সেটাই ভালো হবে। ওটা সবচেয়ে ভালো হবে। আরেকটা ডেট নেই, আরেকটা ডেট। ক্লাসও তো অনেক লং টাইম করতে হবে। আজকে পাস করতে খুশির একটা ছুটি আছে, সবাই ফোন করবে, কংগ্রেচুলেশন জানাবে ওনাকে। রাতে করা যায়, কালকে নেওয়া যায় কিনা ভাইয়া? কালকে আনিস ভাই কিছু একটা বলেন, ভাইয়ের সাথে কথা বলুন। কালকে স্যার, কালকে তাহলে 3টার সময় কালকে। আমার মনে হয় স্যার গতকাল রাতে তো আমার ভালো ছিল, নেটটা খুব ভালো ছিল রাতে। আজকে রাতে নেওয়া যায় কিনা? আজকে রাতে না গেলেও হবে। আজকে ওনার ভাইয়াকে তো অনেকে কংগ্রেচুলেট করবে, এই জন্য আজকে আমার মনে হয় একটু ভাইয়াকে অফ দিলে ভালো হয়। কালকে আমার অনেক টেনশনে থাকবে, রাতে ক্লাস থাকলে আমার টেনশনে থাকবে সারা বিকেলটা। আবার কালকে রাতে দেন ভাই। আজকে ওনাদের খুশির দিন, ওনাদের ভাইয়া আজকে অনেক বড় বিশাল অ্যাচিভমেন্ট। ওনাকে একটু সময় দেওয়া দরকার, সবাই সময় দেওয়া উচিত। আর একটা সবচেয়ে বড় কথা, মোশাররফ স্যারের হাত থেকে রক্ষা পাইছেন উনি। এটা একটা এই বিশাল কথাটা ব্যাপার। আরো আগে বলা উচিত ছিল সবাই আমাদের। স্যারের হাত থেকে রক্ষা পাইছে, এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট আর কিছু নেই। না না না, স্যারের ব্যাপারে আমার মন্তব্য বলি। স্যার আমাকে তার একদম, আমার বিশ্বাস তার লাইফে আমার মতো স্টুডেন্ট স্যার কখনোই পায় নাই। এই জন্য তার সন্তানের মতো করে স্যার আমাকে ট্রিট করেছে, সবসময় কিন্তু কাছে রেখেছে আমি যতদিন ওখানে ছিলাম। তাই আমি তার কাছ থেকে বাঁচি নাই, বরং তাকে আমি মিস করি। ঠিক আছে, যে স্যারের নাম উচ্চারণ করেছে এক ভাই, আমি নাম না বলি, ঠিক আছে। তো আমি আনিস ভাইকে রিকোয়েস্ট করছি ক্লাসটা রিশিডিউল করে আরো ঠান্ডা মাথায় সুন্দর করে নিব ইনশাআল্লাহ। আমরাও রিকোয়েস্ট করছি ভাইয়া, ওইটাই ভালো হয় ভাইয়া। স্যার আগামীকালকে তো ক্লাস আছে, কি করা যায় তাহলে? কালকে রাতে দেন আপনি ভাই, কালকে রাতে নেই। আচ্ছা, একটু না না, এখন ডিসিশন না নিয়ে একটু সময় নিয়ে শিডিউল করে জানান। ভেরি গুড, সময় নিয়ে শিডিউল করে জানান, তবে ভালো হবে। করোনা ডিউটি আছে, এটাই ভালো হয়। রাতে হলে ভালো হয়। করোনা ডিউটি আছে রাতে। না, সময় করে শিডিউল করে জানাক, ওনাদের সময় মতো সুন্দর হবে সেটা। হ্যাঁ এক্স্যাক্টলি জি। আনিস ভাই আপনি শিডিউল করে শুধু গ্রুপে দিয়ে দিলে হবে মেসেজ আমাদেরকে। ঠিক আছে, আমি স্যারের সাথে কথা বলে আমরা শিডিউল করে স্যার আমি জি জানাই। জি জি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কংগ্রাচুলেশন আপনাকে অনেক অনেক। থ্যাংক ইউ ভাইয়া, কংগ্রাচুলেশন আপনাকে। ক্লাসে পরে ঢুকছি থেকে জানি আপনাকে না। অভিনন্দন, আমাদের সবার পক্ষ থেকে আপনাকে বললাম যে ওই রুমে অভিনন্দন। থাকার জন্য, বুঝছেন? আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, কাইন্ডলি 3টার সময় যদি রাখা যায় আর কি, 3টার সময় যদি রাখা যায়, ওই ডিউটি থাকে তো 3টার সময় রাখলে ভালো হয়। জি ভাইয়া। আচ্ছা তাহলে স্যার আমি ফোন দিচ্ছি আপনাকে স্যার। আর যদি সম্ভব হয় আজকে যদি নিতে পারেন, আধা ঘন্টা পিছিয়ে দিয়ে ওই সমস্যা যদি সমাধান করা যায়। আজকে না থাকলে আজকে ভাই সমাধান হবে না। সবাই মিলে ইয়া করেন, আমার মনে হয় আজকেটা ওনাকে সময় দেওয়াটা ভালো হবে। আজকে অনেক বড় অ্যাচিভমেন্ট এবং খুশির সময় ওনার। আরেকদিনই করি, আজকে বাদি। আর একদিন তো লাস্টে একদিন পরে করবে না ভাই, আজকেই বাস করতে হবে।